তাহলে আমরা আলোচনা করছিলাম সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়ন বিগত শতাব্দীর ৮-এর দশকের শেষে ৯-এর দশকের শুরুতে সেখানে বিপর্যয় ঘটে। মার্ক্সবাদ লেনিনবাদের সমাজবিজ্ঞান তার উপরেই প্রতিষ্ঠিত রুশ দেশের পার্টি, তাদের নেতৃত্বে শ্রমিক শ্রেণীর বিপ্লব, সর্বহারার বিপ্লবের মধ্যে দিয়ে যে সমাজতান্ত্রিক ব্যবস্থা সোভিয়েত ইউনিয়নে গড়ে উঠেছিল তার বিপর্যয় ঘটে। কেন এই বিপর্যয় আমরা যে আলোচনা করলাম তাতে উল্লেখ করা হয়েছে মার্ক্সীয় সমাজবিজ্ঞানের সাহায্যে সেই বিপর্যয়ের কারণগুলিকে চিহ্নিত করা হয়েছে। শুধু চিহ্নিত করাই নয়, এই বর্তমানে আমরা প্রবেশ করেছি একবিংশ শতাব্দী, তার 2 দশক সম্পূর্ণ, আমরা 3য় দশকে প্রবেশ করেছি। এই মুহূর্তে সারা পৃথিবীতে মার্ক্সবাদী লেনিনবাদীরা বিংশ শতাব্দীতে সমাজতন্ত্রের সাফল্য সাথে সাথে ব্যর্থতা থেকে শিক্ষা নিয়েই একবিংশ শতাব্দীতে সমাজতন্ত্রের জন্যে যে সংগ্রাম, সেই সংগ্রাম দেশে দেশে তারা পরিচালনা করছেন। আমাদের ভারতের বুকেও কমিউনিস্ট আন্দোলন, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর নেতৃত্বে যা পরিচালিত হচ্ছে, আমরাও এই শিক্ষা তাকে পাথেয় করি আমাদের দেশে সমাজতন্ত্র গড়ে তোলার লড়াই পরিচালনা করছি। কিন্তু যে বিশ্ব পুঁজিবাদ সমাজতন্ত্রের বিপর্যয়ে উল্লাস প্রকাশ করেছিল, কেউ কেউ বলেছিল ইতিহাস শেষ হয়ে গেল, এন্ড অফ হিস্ট্রি, আজকে কিন্তু সেই বিশ্ব পুঁজিবাদ তারা সংকট থেকে মুক্ত হওয়া তো দূরের কথা, 1980-90-এর দশকে বিশ্ব পুঁজিবাদ যে সংকটের মধ্যে নিমজ্জিত ছিল, আজকে আমরা দেখছি বিশ্ব পুঁজিবাদ আরও গুরুতর সংকটে জড়িয়ে পড়েছে এবং এই সংকট থেকে সে কিছুতেই নিজেকে মুক্ত করতে পারছে না। আসলে পুঁজিবাদী ব্যবস্থার বৈশিষ্ট্যটাই হলো মুষ্টিমেয়র হাতে সম্পদ, যারাই শোষক, আর অগণিত মানুষ শোষিত, বঞ্চিত। এর ফলে পুঁজিবাদে সংকট অনিবার্য এবং এই সংকটে যখন পুঁজিবাদ জড়িয়ে পড়ে, সেই সংকট থেকে বাঁচার জন্যে সে যে পথ গ্রহণ করে তা ভবিষ্যতে আরও গুরুতর সংকটের জন্ম দেয়। আজকেও আমরা দেখছি 2008 সাল থেকে বিশ্ব পুঁজিবাদ যে ভয়ঙ্কর সংকটে জড়িয়ে গেছে, মন্দার সংকট, যে সংকট অর্থনীতি থেকে শুরু করে রাজনীতি, সমাজ, সংস্কৃতি সর্বক্ষেত্রে পরিব্যাপ্ত হয়েছে। সে সংকট থেকে আজকে 2008-এর পরে 2022, 14 বছর অতিক্রান্ত, কিন্তু বিশ্ব পুঁজিবাদ কোনোভাবেই সেই সংকট থেকে নিজেকে মুক্ত করতে পারছে না। এবং এই যে সংকট থেকে মুক্ত করতে পারছে না বলেই আজকে গোটা বিশ্ব পুঁজিবাদ সাম্রাজ্যবাদের দিকে তাকালে আমরা দেখি চরম দক্ষিণপন্থার রাজনীতি ক্রমান্বয়ে তার আধিপত্য বিস্তার করতে চাইছে। এখন আমাদের দেশের দিকে আসি। আলোচনা এতক্ষণ ধরে যা করেছি তাতে বলা হয়েছে আমাদের দেশ ছিল প্রায় 200 বছর ব্রিটিশদের অধীন ছিল, আমরা পরাধীন ছিলাম। 1947 সালে আমাদের দেশ স্বাধীন হলো। কিন্তু স্বাধীনতার পর ভারতবাসী ভারতকে পরিচালনার দায়িত্ব পেলেও ভারতের সাধারণ মানুষ কিন্তু ভারতের পরিচালনার দায়িত্ব পেলেন না। আমাদের দেশের যারা বড় বড় পুঁজিপতি, সেই বড় বড় পুঁজিপতিদের নেতৃত্বে পুঁজিপতি জমিদার এরাই ভারতের রাষ্ট্র ক্ষমতাকে দখল করলো এবং স্বাধীনতার পর আজকে 75 বছর কেটে গেছে। এই 75 বছর ধরেই একদিকে বৃহৎ পুঁজিপতিদের নেতৃত্বে এই পুঁজিপতি জমিদার এই জোটই আমাদের ভারতকে পরিচালনা করেছে।
এবং এরা ভারতকে পরিচালনা করতে গিয়ে এদের নিজেদের স্বার্থেই বিদেশি যে লগ্নি পুঁজি, ফরেন ফিনান্স ক্যাপিটাল ইংরেজিতে বলে, সেই বিদেশি লগ্নি পুঁজির সঙ্গে তাদের সম্পর্ক আরও ঘনিষ্ঠতর করেছে। এবং এদের লক্ষ্যটাই হচ্ছে স্বাধীনতার পর বিগত ৭৫ বছর ধরে ভারতের বুকে পুঁজিবাদ প্রতিষ্ঠা করো। এই পুঁজিবাদ প্রতিষ্ঠার লক্ষ্যেই যে সরকারই আসুক দিল্লিতে, তারা এই পুঁজিবাদ প্রতিষ্ঠার লক্ষ্যে, পুঁজিবাদকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করেছে। এখন আমরা দেখছি যে কেন্দ্রের সরকারকে, এদের অনেক নতুন বৈশিষ্ট্য আছে, কারণ এই বিজেপির সরকার আরএসএস একটা ফ্যাসিস্ট চরিত্রের সংগঠন, তার দ্বারা পরিচালিত। সেই জন্যে তাদের অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি, সাথে সাথে তাদের সমাজ, ভারতীয় সংস্কৃতি সব সম্পর্কে তাদের দৃষ্টিভঙ্গি ভারতের পক্ষে চরম বিপজ্জনক। কিন্তু সে আলোচনায় আমি আজকে যাচ্ছি না। আমার ধারণা আপনারা এ ব্যাপারে সচেতন। আমি যেটা বলতে চাইছি, বিগত ৭৫ বছরে ভারতে কংগ্রেস দলও ছিল শাসন ক্ষমতায়, আবার আজকে আমরা দেখছি আরএসএস, বিজেপি, যারাই আসুক, এরা কিন্তু প্রকৃত অর্থে ওই বৃহৎ পুঁজিপতির নেতৃত্বে পুঁজিপতি জমিদারদের শ্রেণীজোট, তাদেরই প্রতিনিধিত্ব করেছে। এবং এদের লক্ষ্যই হচ্ছে ভারতের বুকে পুঁজিবাদ, তাকে আরও শক্তিশালী করো। আর এই পুঁজিবাদ গড়ে তোলার যে প্রয়াস ভারতে গ্রহণ করা হয়েছে, তার অবশ্যম্ভাবী পরিণতি সে আপনার অর্থনৈতিক সংকট, মন্দার সংকট, বেকারি, দারিদ্র্য, বৈষম্য, এই সমস্ত কিছু, এমনকি খাদ্যের অভাব, শিক্ষায় অনগ্রসরতা, স্বাস্থ্যের অধিকার, সে অধিকার খর্বিত, এই সমস্ত ইংরেজিতে বলে ম্যানিফেস্টেশন, বহিঃপ্রকাশ আজকের ভারতের বুকে সংকট আকারে আমরা লক্ষ্য করছি। এবং বিগত ৭৫ বছরে একদিকে যেমন দেশের কেন্দ্রীয় সরকার পুঁজিবাদ প্রতিষ্ঠার লক্ষ্যে তার কার্যধারা পরিচালনা করেছে, যার অবশ্যম্ভাবী পরিণতি জনজীবনে সংকট বেড়েছে। আবার তার বিরুদ্ধে লড়াই শ্রমিকরা, কৃষকরা, ক্ষেত মজুররা, গরিব মানুষ, একদম প্রান্তিক মানুষেরা, ওদিকে দলিতরা, আদিবাসীরা, আবার ছাত্র, যুব, মহিলা, কর্মচারী, শিক্ষক, সর্ব অংশের মানুষ, তারা প্রত্যেকেই এই আক্রমণ থেকে বাঁচার জন্যে লড়াই এবং লড়াইয়ের জন্য ঐক্য গড়ে তোলা, সে ঐক্য গড়ে তুলে সংগ্রামের পথে যেতে বাধ্য হয়েছে। এবং যেহেতু এই কমিউনিস্ট পার্টি যেমন একদিকে শ্রমিক শ্রেণীর বিপ্লবী পার্টি, গরিবদের স্বার্থ রক্ষায় অঙ্গীকারবদ্ধ পার্টি, তাই ভারতের বিগত ৭৫ বছর স্বাধীনতার পর কমিউনিস্টরা তারা জনগণের সঙ্গে, শ্রমিক, কৃষক, ক্ষেত মজুরদের সঙ্গে থেকেই তাদের স্বার্থ রক্ষা করার লড়াই, সেই লড়াইতে একদম সামনের সারিতে দাঁড়িয়ে থেকেছে। তাই আমার স্বাধীনতার পর, স্বাধীনতার আগে ব্রিটিশ আমলে এই পার্টির ওপরে ভয়ঙ্কর আক্রমণ, যা আমি ইতিপূর্বেই আপনাদের কাছে আলোচনায় রেখেছি। কিন্তু স্বাধীনতার পর বিগত ৭৫ বছরে এই কমিউনিস্ট পার্টির ওপরে ভারতের শাসকরা বারে বারে ভয়ঙ্কর আক্রমণ চালিয়েছে। পার্টিকে বারে বারে বেআইনি ঘোষণা করেছে। জনগণের পার্টি, গরিবদের পার্টি, তাকে বেআইনি ঘোষণা করেছে। পার্টির ওপরে গুন্ডা পুলিশের আক্রমণ, যাতে বহু আমাদের কর্মী তার মৃত্যু হয়েছে। আবার আমাদের পার্টি কর্মীদের বিরুদ্ধে মিথ্যে মামলা দিয়ে তাদের জেলে পাঠিয়ে দেওয়া হয়েছে। এমনকি হাজারে হাজারে কর্মীকে তার বাসগৃহ থেকে উৎখাত করা হয়েছে। এই আক্রমণ আজকে এই মুহূর্তে আমরা পশ্চিমবাংলায় লক্ষ্য করছি। এই মুহূর্তের পশ্চিমবাংলাতে রাজ্যে তৃণমূলের সরকার, চরম দক্ষিণপন্থী এক সরকার, শাসক শ্রেণীর দৃষ্টিভঙ্গি নিয়ে যে সরকার চলছে, এবং এরাও কমিউনিস্টদের, এরাও একইভাবে শত্রু মনে করে যে আক্রমণ চালাচ্ছে। এক্ষুনি আমাদের বাংলার মানুষের অভিজ্ঞতা কি? ইতিমধ্যে আমাদের বহু কর্মী শহীদ হয়েছেন বিগত 11 বছরে। আমাদের বহু হাজার হাজার কর্মী এলাকা ছাড়া, অসংখ্য কর্মীকে মিথ্যে মামলায় জড়িয়ে দেওয়া হয়েছে। আসলে যেখানেই মানুষের লড়াই, শোষণের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, বঞ্চনার বিরুদ্ধে, সেখানেই সামনের সারিতে কমিউনিস্টরা। এটাই তো কমিউনিস্ট পার্টির চরিত্র, তার বৈশিষ্ট্য। আর সেই জন্যেই পৃথিবীর ইতিহাস যদি ঘাঁটেন, দেখবেন দেশে দেশে কমিউনিস্টদের শাসকরা, শোষকরা আক্রমণের লক্ষ্যবস্তু করেছে। আমাদের দেশে, আমাদের রাজ্য আমরা লক্ষ্য করছি। ওরা ভয় পায় কমিউনিস্টদের, ওরা ভয় পায় বামেদের,
এবং ঐক্যবদ্ধ বামেদের লড়াইকে ওরা প্রবল ভয় পায়, তাই আক্রমণ চালায় কমিউনিস্টদের ওপরে। আমাদের দেশে, আমাদের রাজ্যে আমরা দেখছি সিপিআইএমকে কীভাবে আক্রমণের লক্ষ্যবস্তু করা হয়েছে। এটা আমাদের কাছে গর্বের আবার দুঃখেরও বটে। আমাদের অসংখ্য কর্মী শহীদ হয়েছে স্বাধীনতার লড়াইতে, আমাদের অসংখ্য কমিউনিস্ট কর্মী শহীদ হয়েছেন। কত হাজার হাজার কর্মী আমাদের জেলে বন্দী ছিলেন, আন্দামান জেলেই কত বন্দী ছিলেন। আজও যারা আন্দামান জেলে যান দেখে নাম খোদাই করা আছে যারা বন্দী ছিলেন, তার এক বিরাট অংশ যেমন বাঙালি, পাঞ্জাবি, আবার একটা বিরাট অংশ যারা যাওয়ার আগে বা ফিরে এসে লাল ঝান্ডার সৈনিক হয়েছেন। এখন আমরা যে মতবাদ নিয়ে কাজ করি, আমি ইতিমধ্যে আলোচনায় একথা বলেছি, আমরা মার্ক্সীয় মতাদর্শ, আজকের যুগে যাকে বলা হয় মার্ক্সবাদ, লেনিনবাদ বা বৈজ্ঞানিক সমাজবাদের আদর্শ। এই হচ্ছে মতবাদ যার উপরে দাঁড়িয়ে কিন্তু কমিউনিস্ট পার্টি কাজ করে। এই মতবাদ থেকে যদি একটু বিচ্যুতি ঘটে যায় তাহলে কিন্তু পার্টির আর বিপ্লবী চরিত্র থাকে না। শুধু তাই না, পার্টি পথভ্রষ্ট হয়। সে যে লক্ষ্য নিয়ে, বিপ্লবের লক্ষ্যে, নতুন সমাজ, শোষণহীন সমাজ গড়ার লক্ষ্যে তার যে লড়াই, সে লড়াই ব্যাহত হয়, ক্ষতিগ্রস্ত হয়, কারণ পার্টি পথভ্রষ্ট হয়। আমাদের দেশের কমিউনিস্ট আন্দোলনের দিকে তাকান। আমাদের যে ইতিহাস কমিউনিস্ট আন্দোলনের 1920 থেকে শুরু করে আজ পর্যন্ত, আমাদেরও দেশে কমিউনিস্ট আন্দোলনে গুরুতর বিচ্যুতি দেখা দিয়েছে। এই বিচ্যুতিগুলো ঘটেছে কোথায়? যেমন আমাদের ভারত রাষ্ট্র, সেই রাষ্ট্রের শ্রেণী চরিত্রটা কি স্বাধীনতার পর? এখানে একটা অংশের মধ্যে বিচ্যুতি ঘটেছিল। এটা যে একটা বুর্জোয়া জমিদার রাষ্ট্র সেইভাবে দেখার ক্ষেত্রে ভ্রান্তি ঘটেছিল, এটা একটা বিচ্যুতি। আবার বিপ্লবী আন্দোলন সর্বহারা শ্রমিক শ্রেণীর নেতৃত্ব ছাড়া হতে পারে না। এই নেতৃত্বকে খারিজ করা মানেই মার্ক্সীয় মতাদর্শটাকেই খারিজ করা। এরকম বিচ্যুতি আমাদের ভারতের কমিউনিস্ট আন্দোলনেও হয়েছে। আবার বিপ্লবের মধ্যে দিয়ে যে সমাজতন্ত্রের দিকে আমরা এগোচ্ছি, এটা সর্বহারার রাষ্ট্র। রাষ্ট্র সবসময় কোনো না কোনো শ্রেণীর হয়। আজকের ভারত রাষ্ট্র হচ্ছে পুঁজিপতিদের রাষ্ট্র, ক্যাপিটালিস্ট স্টেট ইংরেজিতে বলে। তাই সমাজতান্ত্রিক রাষ্ট্রের চরিত্রটা হচ্ছে প্রোলেটারিয়ান স্টেট, সর্বহারার রাষ্ট্র। কিন্তু আজকে যারা এই সর্বহারার রাষ্ট্রের চরিত্রটাকে নস্যাৎ করে, তারাও বিচ্যুত মার্ক্সীয় মতাদর্শ থেকে। আমাদের দেশে কমিউনিস্ট আন্দোলনে এই বিচ্যুতির বিরুদ্ধে আমাদের লড়তে হয়েছে, বিচ্যুতি ঘটেছে। আবার বিপ্লব অর্থাৎ শুধুমাত্র আলাপ আলোচনার মধ্যে দিয়ে শুধু রাষ্ট্র ক্ষমতার পরিবর্তন হবে না। অর্থাৎ শোষকদের হাত থেকে শোষিত মানুষ তার স্বার্থে রাষ্ট্র ক্ষমতাকে যদি নিতে হয়, এটা একমাত্র সমাজ বিপ্লব। যে সমাজ বিপ্লব হচ্ছে শোষকদের ক্ষমতা থেকে অপসারিত করবে শোষিত বঞ্চিত মানুষ। আমাদের দেশের ক্ষেত্রে শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর, অন্যান্য গরিব মানুষ, বঞ্চিত যে মানুষগুলো, তাদের রাষ্ট্র ক্ষমতায় তাদের বসাতে হবে। অর্থাৎ এটাই বিপ্লব। একটা শ্রেণী, শোষক শ্রেণীকে হটিয়ে দাও ক্ষমতা থেকে, আর শোষিত বঞ্চিতরা ক্ষমতা দখল করো। এটাই সর্বহারার বিপ্লব। যদি বিপ্লবের প্রয়োজনীয়তাকে কেউ খারিজ করে দেয়, এটা আরেকটা বিচ্যুতি, গুরুতর বিচ্যুতি। আবার পরিস্থিতি, বিপ্লবের পরিস্থিতি চাইলেই তৈরি হয় না। সব পরিস্থিতি বিপ্লবী পরিস্থিতি না, পরিস্থিতি গড়ে তুলতে হয়। এই সব কর্তব্যকে অবহেলা করে যারা গরমকালে বিপ্লবের বুলি আউড়ে মনে করে বিপ্লব হয়ে যাবে, এটা আরেক ধরনের গুরুতর বিচ্যুতি। আবার এই যে শ্রমিক শ্রেণী, তার নেতৃত্ব প্রতিষ্ঠা করো, শ্রমিক কৃষকের ঐক্য গড়ে তোলো, তার পাশে গরিব, নিম্নবিত্ত, মধ্যবিত্ত সকলকে জড়ো করো, এটা বিরাট পরিশ্রম সাধ্য কাজ। অর্থাৎ পরিশ্রমকে অস্বীকার করে এই বিপ্লবী কর্তব্য সম্পাদন করা যাবে না। যারা পরিশ্রমের মধ্যে দিয়ে বিপ্লবী জোট গড়ে তুলে বিপ্লবী সংগ্রামকে এগিয়ে নিয়ে যাওয়ার কর্তব্যকে অস্বীকার করে, তারাও আরও ভয়ঙ্কর ধরনের বিচ্যুতির শিকার। যে কটা বিচ্যুতি আমি এখন বললাম, প্রত্যেকটা বিচ্যুতি ভারতের কমিউনিস্ট আন্দোলনের মধ্যে দেখা গেছে, এবং এই প্রত্যেকটা বিচ্যুতির বিরুদ্ধেই লড়াই করতে হয়েছে যারা প্রকৃত কমিউনিস্ট তাদের। ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর বৈশিষ্ট্য হলো, তার একটা গুরুত্বপূর্ণ দিক হলো
এই যে বিচ্যুতিগুলো বললাম, এই বিচ্যুতির সাধারণভাবে দুটো চরিত্র থাকে। এক ধরনের বিচ্যুতিকে বলে সংশোধনবাদী বিচ্যুতি, আরেক ধরনের বিচ্যুতিকে বলে সংকীর্ণতাবাদী বিচ্যুতি। এই দুই বিচ্যুতির বিরুদ্ধেই ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী তা আপোষহীনভাবে লড়াই করে চলেছে। এই সিপিআইএম তার অন্যতম বৈশিষ্ট্য হলো ভারতের মাটিতে বিচ্যুতির বিরুদ্ধে আপোষহীনভাবে লড়াই করে শ্রমিক শ্রেণীর নেতৃত্বে বিপ্লবী আন্দোলনকে তাকে শক্তিশালী করার লক্ষ্যে নিরন্তর কাজ করে চলেছে সিপিআইএম বা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী। এখন পার্টি, আমাদের পার্টির কার্যধারায়, কমিউনিস্ট পার্টির কার্যধারায় নির্বাচনে লড়াই করে। সব দেশের কমিউনিস্টরা সে নির্বাচনে লড়াইয়ের সুযোগ পায়নি অতীতে, অনেক দেশ আছে। কিন্তু আজকে ভারতের বুকে এই যে এটা সংসদীয় গণতন্ত্র, ইংরেজিতে বলে পার্লামেন্টারি ডেমোক্রেসি, তার যে রূপ আমরা দেখছি তাতে এটা বলা যেতে পারে যে সে নির্বাচন একে ব্যবহার করে গণতান্ত্রিক শক্তি তাদের লড়াই সংগ্রামকে এগিয়ে নিয়ে যেতে পারে। এমনকি শ্রেণী সংগ্রামের ধারাকে শক্তিশালী করার লক্ষ্যে এই যে নির্বাচনী লড়াই, সংসদীয় পথের লড়াই, তার নিশ্চিতভাবে তার একটা ভূমিকা আছে। কমিউনিস্টরা এটা বিবেচনায় রাখে। এবং এটাও বলা দরকার যে কমিউনিস্টরা শুধুমাত্র সংসদীয় পথের লড়াইয়ের পার্টি না। কারণ কমিউনিস্ট পার্টিটার লক্ষ্যটা আমি শুরুতেই বলেছিলাম যে সমাজটাকে পাল্টাতে হবে, সমাজ ব্যবস্থাকে পাল্টাতে হবে। শোষণভিত্তিক সমাজকে পাল্টে শোষণহীন সমাজের স্তরে মানব সমাজকে নিয়ে যেতে হবে। তাহলে এই যখন লক্ষ্য, এই লক্ষ্যের উপযোগী করে পার্টি সংগঠন গড়ে তোলো, এটাই কমিউনিস্টদের লক্ষ্য থাকে। অর্থাৎ বিপ্লবের লক্ষ্যের সঙ্গে সাযুজ্যপূর্ণ করেই পার্টি সংগঠনটাকে গড়ে তোলো। এবং কমিউনিস্ট পার্টির কাছে সংগঠন হচ্ছে সেই হাতিয়ার, যে হাতিয়ারকে ব্যবহার করেই তারা বিপ্লবকে সফল করার লক্ষ্যে অগ্রসর হয়। যার জন্য কমিউনিস্ট পার্টিকে বলা হয় শ্রমিক শ্রেণীর অগ্রণী বাহিনী। ইংরেজিতে এই শব্দটা খুব পরিচিত, ভ্যানগার্ড অফ দ্য প্রোলেটারিয়েট, অর্থাৎ শ্রমিক শ্রেণীর অগ্রণী বাহিনী, যারা অগ্রণী বাহিনী হিসেবে বিপ্লবের লক্ষ্যে শ্রমিক শ্রেণীকে সামনে দাঁড়িয়ে এগিয়ে নিয়ে যাবে। নেতা শ্রমিক শ্রেণী। 2, কমিউনিস্ট পার্টি হলো মার্ক্সবাদী বাহিনী, মার্ক্সীয় সমাজবিজ্ঞানে সজ্জিত বাহিনী। 3, কমিউনিস্ট পার্টি হলো শ্রেণী সচেতন বাহিনী, অর্থাৎ সমাজ শ্রেণীতে বিভক্ত, সেই সমাজের অগ্রগতির ধারায় পুঁজিবাদী হলো শেষ শোষণভিত্তিক সমাজ, এবং শ্রমিক শ্রেণীর নেতৃত্বে বিপ্লবী সংগ্রামের মধ্যে দিয়েই পুঁজিবাদের পতন ঘটে এগিয়ে যাব আমরা সমাজতন্ত্রের লক্ষ্যে। এই যে শ্রেণী সচেতনতা, সেই শ্রেণী সচেতন বাহিনী হলো কমিউনিস্ট পার্টি। আবার কমিউনিস্ট বাহিনী হলো সংগঠিত বাহিনী, অর্থাৎ একটা পার্টি সংগঠনটা শৃঙ্খলার দ্বারা আবদ্ধ একটি সংগঠিত বাহিনী, শৃঙ্খলার দ্বারা আবদ্ধ। ওই শৃঙ্খলা ছাড়া পুঁজিবাদের বিরুদ্ধে লড়াই করা যাবে না। আর এই শৃঙ্খলা ওপর থেকে নিচ, নেতৃত্ব থেকে সাধারণ কর্মী, সকলের ক্ষেত্রে প্রযোজ্য। ওই শৃঙ্খলার দ্বারা আবদ্ধ বলেই পার্টিটা হচ্ছে সংগঠিত। এই সংগঠিত রূপই একমাত্র বিপ্লবকে সফল করতে পারে। আবার কমিউনিস্ট পার্টিকে বলা হয় ইট ইজ দ্য হাইয়েস্ট ফর্ম অফ অর্গানাইজেশন, এটাই সর্বোচ্চ বাহিনী। অর্থাৎ শ্রমিক শ্রেণীর অনেক বাহিনী থাকতে পারে, অনেক সংগঠন থাকতে পারে, কিন্তু কমিউনিস্ট পার্টি হলো তার সর্বোচ্চ বাহিনী, যার নেতৃত্বেই পরিচালিত হবে অন্য সমস্ত বাহিনী। তাহলে কমিউনিস্ট পার্টির তার চরিত্রটা কি, কমিউনিস্ট পার্টি বলতে কি বোঝায়, এটা আমি উল্লেখ করলাম। এখন এই কমিউনিস্ট পার্টি গড়ে ওঠে ঠিকই, এটা শ্রমিক শ্রেণীর বিপ্লবী পার্টি। তার মানে এই পার্টিতে শ্রমিক শ্রেণী, ভারতের ক্ষেত্রে ক্ষেত মজুর, গরিব কৃষক, এদের থেকে বেশি বেশি করে পার্টিতে আনতেই হবে। পার্টি মেম্বারদের সুবিপুল অংশ এদের থেকে হবে। কিন্তু কমিউনিস্ট পার্টি তো অন্য শ্রেণী থেকে আসা যায়। যদি শ্রমিক শ্রেণীর যে বিপ্লবী মতাদর্শ,
অর্থাৎ মার্ক্সীয় মতবাদ, এটাকে যদি কেউ গ্রহণ করেন তিনি নিশ্চিতভাবে কমিউনিস্ট পার্টিতে তিনি আসতে পারেন। কমিউনিস্ট পার্টিতে তার আসার ক্ষেত্রে কোনো সমস্যা নেই, কিন্তু একটাই কন্ডিশন, শর্ত, যে তাকে এই মার্ক্সীয় মতাদর্শকে গ্রহণ করতে হবে। তাহলে কাদের নিয়ে কমিউনিস্ট পার্টি গড়ে উঠবে সেটাও উল্লেখ করলাম, কারণ কমিউনিস্ট পার্টি গড়ে তোলা এটাই বিপ্লবী সংগ্রামকে সফল করা, মার্ক্সীয় মতবাদকে প্রয়োগ করে যে কোনো দেশে সমাজ পরিবর্তনের বিপ্লবকে সফল করার সবচেয়ে বড় হাতিয়ার পার্টি সংগঠন, কমিউনিস্ট পার্টির সংগঠন। আবার কমিউনিস্ট পার্টি সম্পর্কে আরেকটা কথা বলা উচিত, এটা ইংরেজিতে বলে কমিউনিস্ট পার্টি ইজ দ্য এম্বডিমেন্ট অফ কমন উইল, অর্থাৎ কমিউনিস্ট পার্টি হবে সম্মিলিত ইচ্ছার মূর্ত প্রতীক। গোটা পার্টিটা একটা লক্ষ্যে পরিচালিত, গোটা পার্টিটা একটি কেন্দ্রের দ্বারা পরিচালিত, এটাই কমিউনিস্ট পার্টি। এখানে একের বেশি কেন্দ্র থাকবে না। গোটা পার্টি সম্মিলিত ইচ্ছার মূর্ত প্রতীক, মানে সবারই একটা ইচ্ছে, বিপ্লব সফল করব, শোষণ ব্যবস্থার অবসান ঘটাবো এবং শোষণহীন সমাজ গড়ে তুলব। তাই কমিউনিস্ট পার্টিতে কোনো উপদল, সেই উপদলের অস্তিত্ব বা উপদলীয় কার্যকলাপের অস্তিত্ব, এটা কমিউনিস্ট পার্টিতে কখনো থাকতে পারে না। এরকম কোনো অস্তিত্ব কোনো জায়গায় থাকলে এটা কমিউনিস্ট পার্টি বিপ্লবের সংগঠন তাকে ক্ষতিগ্রস্ত করে। কমিউনিস্ট পার্টির যে মর্মবস্তু, এতক্ষণ যে আলোচনা করলাম তার সঙ্গে সঙ্গতি রেখে এবারে পরের কথায় যাই। ইংরেজিতে বলে এসেন্স অফ দ্য কমিউনিস্ট পার্টি। আমরা বলি কমিউনিস্ট পার্টির মর্মবস্তু, সেটা কি? কমিউনিস্ট পার্টির মর্মবস্তু হলো গণতান্ত্রিক কেন্দ্রিকতা, ইংরেজিতে বলে ডেমোক্রেটিক সেন্ট্রালিজম। এই প্রসঙ্গে একটা কথা বলবো, গণতান্ত্রিক কেন্দ্রিকতা এটা একদিকে গণতন্ত্র, আরেক দিকে কেন্দ্রিকতা, এই দুই বিপরীত শব্দকে মেলানো হয়েছে গণতান্ত্রিক কেন্দ্রিকতায়। একদিকে গণতন্ত্র আর আপাতভাবে তার সঙ্গে বৈপরীত্য আছে কেন্দ্রিকতার, কিন্তু দুটোকে মেলান গণতান্ত্রিক কেন্দ্রিকতা। এটাই কমিউনিস্ট পার্টি, এটাই কমিউনিস্ট পার্টির প্রাণভোমরা, এটাই কমিউনিস্ট পার্টির প্রাণবস্তু। এই গণতান্ত্রিক কেন্দ্রিকতা মানে এই গণতন্ত্র পার্টির ভিতরে ব্যাপকতম গণতন্ত্র আছে, প্রত্যেক পার্টি সদস্যের অবাধ স্বাধীনতা, পার্টির অভ্যন্তরে প্রত্যেকটা পার্টি সদস্যের তার অবাধ স্বাধীনতা আছে, প্রশ্ন করার, প্রশ্নের উত্তর চাওয়ার, ইত্যাদি ইত্যাদি। এমনকি নিজের কাজ কোন ক্ষেত্রে হলে ভালো হয় পার্টির কাছে রাখা, সমস্ত তার অধিকার আছে। এমনকি পার্টি সম্মেলনে, সেই সম্মেলনে আগামী নেতৃত্ব নির্বাচন, এই সব অধিকার পার্টির প্রত্যেক সদস্যের আছে। এই হচ্ছে গণতন্ত্র। এমনকি পার্টির যে রণকৌশলগত লাইন, যা পার্টি কংগ্রেস থেকে চূড়ান্ত হয়, সে ব্যাপারেও প্রত্যেক পার্টি সদস্য তার মত দিতে পারেন, এ অধিকার প্রত্যেক পার্টি সদস্যের আছে। তাহলে এই গণতন্ত্র আর কোনো পার্টিতে পাবেন না, শুধু কমিউনিস্ট পার্টিতেই আছে। যেমন গণতন্ত্র আছে, আবার এটা বিপ্লবের পার্টি। গণতন্ত্রের নামে সীমাহীন বিতর্ক চলতে পারে না। লেনিন বলতেন কমিউনিস্ট পার্টিটা ডিবেটিং সোসাইটি না, এটা কোনো বিতর্কের কেন্দ্র না। এখানে আলোচনা হবে, গণতন্ত্র প্রয়োগ করা হবে, কিন্তু সিদ্ধান্ত নিতে হবে বিপ্লবের লক্ষ্যে। এই সিদ্ধান্ত ফেলে রাখলে চলবে না। তাই গণতন্ত্র যেমন আছে, তেমনি গণতান্ত্রিক পদ্ধতিতে সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। এই সিদ্ধান্ত সবসময় সর্বসম্মত নাও হতে পারে। যদি সর্বসম্মত না হয় সিদ্ধান্ত তো নিতে হবে। তাহলে পার্টিতে সিদ্ধান্ত তখন হয়, যদি সর্বসম্মত না হয় তাহলে সিদ্ধান্ত হয় সংখ্যাগরিষ্ঠের মত, সেই সংখ্যাগরিষ্ঠের মতের ভিত্তিতে সিদ্ধান্ত হয়। এবং যদি সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সিদ্ধান্ত হয়, সেটা কিন্তু তখন সকলকে মেনে নিতে হবে। তখন কেউ সিদ্ধান্ত গ্রহণের পরে কেউ বলতে পারবেন না ওটা আমার না। এটা হলে আর যাই হোক বিপ্লবের পার্টি থাকে না। এটাই কেন্দ্রিকতা। কেন্দ্রিকতা মানে সংখ্যাগরিষ্ঠের মত মানতে হবে, কেন্দ্রিকতা মানে উচ্চতর কমিটির সিদ্ধান্ত মানতে হবে, কেন্দ্রিকতা মানে সমষ্টির কাছে ব্যক্তিকে তাকে নিজেকে সমর্পণ করতে হবে, মেনে নিতে হবে সমষ্টিকে। এগুলিকেই বলে গণতান্ত্রিক কেন্দ্রিকতা। এই গণতান্ত্রিক কেন্দ্রিকতা ব্যাহত হলে গোটা পার্টির বিপ্লবী কার্যধারা
ক্ষতিগ্রস্ত হয়, মোচট খেয়ে যায়। পৃথিবীতে কোনো কমিউনিস্ট পার্টি পাবেন না যারা গণতান্ত্রিক কেন্দ্রিকতাকে অস্বীকার করে এগোতে পেরেছে। বরঞ্চ গণতান্ত্রিক কেন্দ্রিকতা যেখানে দুর্বল হয়েছে সেখানে এমনকি সমাজতন্ত্রের বিপর্যয়, এমন ঘটনাও তো আমরা প্রত্যক্ষ করেছি। সেই জন্যে গণতান্ত্রিক কেন্দ্রিকতা একে চোখের মনির মতো রক্ষা না করতে পারলে কমিউনিস্ট পার্টিটা তার অস্তিত্ব, তার এগিয়ে চলা, শক্তিশালী হওয়া সব কিছু নির্ভর করছে এটার উপরে। এখন এই গণতান্ত্রিক কেন্দ্রিকতার কথা আলোচনা করতে গিয়ে অধিকারের কথা বলেছি কমিউনিস্ট পার্টির প্রত্যেক সদস্যের। তবে অধিকার মানে চায়ের দোকানে বসে আলোচনা না, নিজের ইউনিটে বসে আলোচনার অধিকার সব পার্টি সদস্যের আছে। কিন্তু চায়ের দোকানে নিজের মনোমতো কিছু লোককে পেয়ে নিজের কথা বললাম, ওটা গণতন্ত্র না, ওটা পার্টি বিরোধী কার্যধারা। সেই জন্যে পার্টির ইউনিটে বসে সব অধিকার আছে। কিন্তু সাথে সাথে গণতান্ত্রিক কেন্দ্রিকতার আরেকটা দিক হলো পার্টি সদস্যদের কিছু ন্যূনতম দায়িত্ব, মিনিমাম রেসপন্সিবিলিটি ইংরেজিতে বলে, ন্যূনতম দায়িত্ব। যেমন তাকে পার্টির সিদ্ধান্ত মান্য করে চলতে হবে, পার্টির ইউনিট সবাই যোগ দিতে হবে, পার্টির সমস্ত কর্মসূচিতে অংশ নিতে হবে, পার্টির পত্রিকা নিয়মিত পড়তে হবে, সাধ্য থাকলে কিনতে হবে, পার্টির পত্রিকা প্রচার করতে হবে মানুষের মধ্যে, পার্টিতে আয়ের একটা অংশ লেভি হিসেবে নিয়মিত একদম সঠিক হারে দিতে হবে, এবং পার্টি নির্ধারণ করে দেবে আলোচনার মধ্যে দিয়ে কোনো না কোনো গণসংগঠনে প্রত্যেকটা পার্টি সদস্যকে কাজ করতে হবে। এগুলো ন্যূনতম দায়িত্ব, মিনিমাম রেসপন্সিবিলিটি। এটা সব পার্টি সদস্যকে পালন করতে হয়। আর গোটা পার্টির শক্তি এর ওপরে নির্ভর করে। এখন এই যে পার্টি সদস্যদের দায়িত্ব, অধিকার, এত কথা বললাম, এরপরেই যেটা প্রশ্ন আসে যে পার্টি সদস্য পদ কারা পাবে? না, পার্টি সদস্য ক্লাব সদস্যের মতো না, চাইলেই পার্টি মেম্বারশিপ পাওয়া যায় না। এটা সারা পৃথিবীর কমিউনিস্ট আন্দোলনে এইটাই পদ্ধতি। কারণ কমিউনিস্ট পার্টিতে সদস্য হওয়ার একটাই পথ, হাজারো পথ নেই। সেটা হলো মানুষের সঙ্গে থাকা, মানুষের স্বার্থে লড়াই করা, শ্রেণী আন্দোলন, গণ আন্দোলনে যুক্ত থাকা। এটাই একমাত্র মাপকাঠি। এর ভিত্তিতেই পার্টির অভ্যন্তরে আসা যায়। এবং এই সমস্ত কার্যকলাপের ভিত্তিতে পার্টির ভিতরে আসার প্রথম ধাপ হলো সহায়ক গ্রুপ, ইংরেজিতে বলে অক্সিলিয়ারি গ্রুপ, আমরা সংক্ষেপে বলি এজি। সেই এজির ভিতরে আসা যে কোনো আন্দোলনের কর্মী, আন্দোলন সংগ্রামে তার যোগ্যতা, তার নিষ্ঠা, আন্তরিকতা, এই সব কিছুর ভিত্তিতেই পার্টি স্থির করে তাকে নিয়ে আসে সহায়ক গ্রুপের মধ্যে। এবং এই সহায়ক গ্রুপে আনবার পর তার মধ্যে বিপ্লবী চেতনা, বিপ্লবী পার্টির শৃঙ্খলা, এই সমস্ত কিছু সম্পর্কে তার মধ্যে ধারণা তৈরি করা, এবং এরপর আস্তে আস্তে মার্ক্সীয় মতবাদ সম্পর্কে অল্প অল্প আলোচনা করা, তার চিন্তা ভাবনায় এগুলিকে প্রবেশ করানো, আর তার সঙ্গে তাকে নিরন্তর আন্দোলন সংগ্রামের সঙ্গে যুক্ত রাখা, এবং যুক্ত রেখে যদি ভুল করে ধরিয়ে দেওয়া, ত্রুটি হলে বুঝিয়ে দেওয়া। এইভাবে তাকে উন্নীত করবার পর 6 মাস হতে পারে, 6 মাস থেকে 1 বছরের মধ্যে তাকে পার্টির প্রার্থী সদস্য পদে আনা হয়। দেখুন, গোটা প্রক্রিয়া কিন্তু কোনো স্বতঃস্ফূর্ততার জায়গা নেই। আন্দোলন সংগ্রামী একমাত্র মাপকাঠি, তার ভিত্তিতেই পার্টির ভিতরে এসে প্রবেশ করছে। এবং এইভাবে প্রথমে সহায়ক গ্রুপ, সেটা হলো একমাত্র মাপকাঠি, আন্দোলন সংগ্রাম, নিষ্ঠা এবং আন্তরিকতার সাথে তাতে যুক্ত হওয়া। তারপরে অক্সিলিয়ারি গ্রুপ, সহায়ক গ্রুপ, সেখানে তাকে আরও বেশি করে উন্নততর কর্মীতে রূপান্তরিত করা, আন্দোলন সংগ্রাম, তাতে নিরন্তর যুক্ত থাকার ব্যবস্থা করা। এর মধ্যে দিয়ে তাকে প্রার্থী সদস্য, ইংরেজিতে বলে ক্যান্ডিডেট মেম্বার। এই প্রার্থী সদস্য হওয়ার পরে 1 বছর সময়কালকে ইংরেজিতে বলতে পারেন প্রবেশনারি পিরিয়ড। এই সময় নজর রাখা হয়, কোনো ভুল করলে নেতৃত্বকে ধরিয়ে দিতে হয়, কোনো ত্রুটি হলে তাকে ত্রুটিমুক্ত করতে হয়, আর তার মধ্যে মতাদর্শগত চিন্তা,
তার সাংগঠনিক বলার সম্পর্কে ধারণা গড়ে তুলতে হয়। এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে 1 বছর পর তারপরে পার্টিকে খতিয়ে দেখতে হয়। যদি তার যোগ্যতা অর্জিত হয় সে পূর্ণ সদস্যপদ পাবে। এই প্রার্থী থেকে পূর্ণ সদস্যপদ কমিউনিস্ট পার্টির সদস্যের জীবনে খুব গুরুত্বপূর্ণ এবং এইভাবেই একটা বিজ্ঞানসম্মত প্রক্রিয়ার মধ্যে দিয়েই পার্টিতে সদস্য অন্তর্ভুক্তি এবং সদস্য অন্তর্ভুক্তির প্রক্রিয়াটা কমিউনিস্ট পার্টিতে এমনই, এর মধ্যে দিয়ে একটা কর্মীকেও গড়ে তোলার কাজ বহুদূর পর্যন্ত এগোতে পারে। এই আলোচনার পরেই যে প্রশ্নটা আসে সেটা হলো, আমি ইতিমধ্যে যে আলোচনার অবতারণা একটু আগে করেছিলাম সেটা হচ্ছে কমিউনিস্ট পার্টি তারা দুটো পথ ধরেই এগোয়। একটা হলো সংসদীয় পথ, আরেকটা হলো সংসদ বহির্ভূত পথ। এই ইংরেজিতে বলে পার্লামেন্টারি পাথ ওয়ে অফ স্ট্রাগল বা পাথ অফ স্ট্রাগল এবং এক্সট্রা পার্লামেন্টারি পাথ অফ স্ট্রাগল, দুটোকেই আমরা সম্মিলিত করে বিপ্লবের লক্ষ্যে এগোচ্ছি। যে একটু আগে আমি অবতারণা করেছিলাম যে প্রশ্নটার, যে ভারতীয় বিপ্লব, মার্ক্সবাদ লেনিনবাদকে প্রয়োগ করে ভারতীয় বিপ্লব সম্পর্কে আমরা আমাদের যা বোঝাপড়া, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী আমরা বিশদভাবে সব আলোচনা করেছি। আমাদের বোঝাপড়া হলো ভারতীয় বিপ্লব হবে সংসদীয় এবং সংসদ বহির্ভূত দুই সংগ্রামের সমন্বয়ের মধ্যে দিয়ে এগোবে এবং এই কাজ কমিউনিস্ট আন্দোলনের, ভারতের বুকে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠার, আমি 1920 সালের কথা বলছি না, তখন পরাধীন ভারত, কিন্তু সেই সময়তেও কমিউনিস্টরা লড়াই করেছে প্রকাশ্যে গোপনে। কিন্তু স্বাধীনতার পর ওই যে বললাম সংসদীয় সংসদ বহির্ভূত দুই পদকে নিয়ে আমরা লড়াই করেছি। সেই লড়াইয়ের অনেক অভিজ্ঞতা হয়েছে। সে অভিজ্ঞতা নিয়ে আলোচনা আমি পরে শেষ পর্বে যখন আসবো এরপরে সেখানে আমি বলবো। আজকে আলোচনাটা এই, অর্থাৎ কমিউনিস্ট পার্টি সংগঠনের গুরুত্বপূর্ণ বিষয় হলো পার্টি সদস্যপদ। সেই সদস্যপদের অর্জনের এটা গৌরবের, কমিউনিস্ট পার্টির সদস্য হওয়া জীবনের অন্যতম গৌরবের বিষয়, কারণ দুনিয়ার শ্রেষ্ঠতম মতাদর্শের প্রতিনিধি হলো কমিউনিস্ট পার্টি। সেই পার্টির সদস্য যে সমাজের ব্যক্তির ওপরে উঠে সমাজের কথা ভাবতে পারে, উন্নত শোষণহীন সমাজের কথা ভাবতে পারে, এটাই তো একটা কমিউনিস্ট পার্টি সদস্যের কাছে সবচেয়ে বড় গর্বের। সেই পার্টি সদস্যপদ অর্জনের প্রক্রিয়া নিয়ে আমি আলোচনাটা করলাম। আজকে আমার আলোচনা আমি এখানেই থামাচ্ছি। এর পরবর্তীকালে চতুর্থ বা শেষ পর্যায়ের আলোচনাটা অনতিবিলম্বে এর পরেই আমি করব।